সম্পর্ক মানে পজিটিভনেস, আমি আঁকড়ে থাকবো, আমি ছাড়া কিছু জানবে না, এটা হচ্ছে আমার ভালোবাসা। এই জেনারেশন বিয়েতে খুব অনীহা হয়ে গেছে, মাস দিন না, এখন বোধহয় প্রেমটা ঘন্টায় পৌঁছে গেছে। একটা মানুষের সঙ্গে থাকাটাও বোরিং, এটাও অস্বীকার করছি না। চয়েস আছে আমার কাছে, তুমি না থাকলে তুই নেই তো ওর সেই না, আরেকজন চলে আসছে। আমি প্রচুর খরচা টরচা করবো না, আমি বাড়িতে ওদেরকে ডাকবো, তোমাকে ডাকবো, রেজিস্ট্রি করবো, দরজা থেকে বেরোবে, বাই করবো, দরজাটা বন্ধ করবো, আর আমার সাথে কোনো যোগাযোগ থাকবে না। স্কুলিং কিচ্ছু তোমাকে শেখায় না, শুধু বয়স তোমায় শেখায়। বলবে আপনি কে গান দেওয়ার, সত্যি তাই, আমি গান দেওয়ার নই। আমার সঙ্গে যিনি রয়েছেন তার ব্যাপারে শতাব্দী ধরে প্রেম নিয়ে কথা বলা যেতে পারে তার সঙ্গে। তিনি রাজনীতিবিদ, তিনি অভিনেত্রী, কিন্তু তার সঙ্গে আরেকটি বিষয় যেটা বারবার চলে আসছে, তিনি লেখিকা এবং কবিও বটে। আমার সঙ্গে রয়েছেন শতাব্দী রায়। শতাব্দীদি, প্রেমের মাস, হ্যাঁ, তো তোমার প্রেমের কথাই বলি। কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেল, কেমন গেল ভ্যালেন্টাইন্স ডে তোমার কাছে? কি প্রথমত আমাদের এই অনুষ্ঠানটা ভ্যালেন্টাইন্স ডে করার কথা ছিল, প্রেম বলে। আসলে প্রেমটাকে আমি মনে করি সারা বছরের, সারা জীবনের, যদিও এখনকার কনসেপ্ট পুরো আলাদা। এখনকার বোধহয় মাস দিন না, এখন বোধহয় প্রেমটা ঘন্টায় পৌঁছে গেছে। তো সেই জন্যে তো আমি পুরোনো দিনের প্রেমে বিশ্বাসী এবং প্রেমে বিশ্বাসী। তাই জন্যে আমার কাছে মনে হয় যে যদিও আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোটাই ছিল, এখনকার এই রংটা দেখে সরস্বতী পুজো, তো সেখান থেকে আমার মনে হয় যে প্রেমের মাস হিসেবে বা প্রেমের দিন হিসেবে একটা দিনকে দাগ দেওয়াটা উচিত না, কিন্তু আমার একটা দিন সেলিব্রেশনের দিনও হতে পারে, মজারও হতে পারে। তোমাদের কাছে যে প্রেমটা, সেটা এই যে একটা মানুষের সঙ্গে এত বছর ধরে থাকা, সেই মানুষটাকে চেনা, বোঝা এবং ভালো মন্দ দুই নিয়ে থাকা। আর এখনকার প্রেমগুলো যেগুলো হয় যে খুব ক্ষণিকের, মানে এই ভাল লাগলো, একটা ডেটে গেলাম, ভাল লাগলো না, বেরিয়ে এলাম, কিছুটা সম্পর্ক কিছুটা এগোলো, না ভাল লাগলো ছেড়ে দিলাম। এইটা তোমার কাছে কেমন মনে হয়? মানে দেখো, এখন তো অনেক রকম, এখন তো ওই সম্পর্কগুলোর নামও কত রকম হয়ে গেছে না, সিচুয়েশনশিপ, তারপরে কি মানে কম দিনের, মানে এইটা শিফটিং এর টাইমের জন্য অনেক কিছু, কত রকম শিফট হয়েছে, তাই না? তো সেগুলোর নাম, মানে ওই বার্গারে নানা রকম ভ্যারাইটি নাম দিয়ে দিয়ে একই জিনিস বিক্রি করার মতো। কিন্তু একটা মানুষের সঙ্গে থাকাটাও বোরিং, এটাও অস্বীকার করছি না যে না দারুণ কিছু চার্মিং, তা নয়। কিন্তু কি হয় যে সমাজ এমন রুলস তৈরি করেছে যে একটা মানুষের সঙ্গে থাকা, ভালোবাসা, তারপরে ভালোবাসা, ওই উচ্ছল প্রেম চলে যাওয়ার পরও একটা দায়িত্ববোধ, একটা মায়া, একটা সাংসারিক যদি সন্তান হয় তাদের জন্যে, সব মিলিয়ে একটা সংসার টিকে থাকা। কিন্তু এই যে এখন যে ক্ষণিকের জিনিসটা বলছো সম্পর্ক, আসলে মানুষের কাছে চয়েস অনেক এসে গেছে। আগে আমার ঠাকুমার কাছে ইচ্ছে থাকলেও অন্য চয়েস ছিল না, না জগৎ দেখতে পেত, না অন্য পুরুষ দেখতে পেত। এখন আমি নেটে সার্চ করছি, আমি ঋত্বিক রোশনকে দেখতে পাচ্ছি, আমি কোরিয়ান হিরোকে দেখতে পাচ্ছি, আমি আমার পাশে আমার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছি। তো তিনটে যখন করছি, তারপরে আমি যখন ইনস্টাতে গিয়ে পোস্ট করছি, আমার 100টা লাইকস দিচ্ছে যে কালকে আমার সঙ্গে দেখা করতে রাজি আছে। তো তখন কি হচ্ছে, আমাদের পেশেন্স চলে যাচ্ছে, যে একটা ভালোবাসার জন্মানো হতে পারছে না, বা অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ বলবো না, অ্যাডজাস্টমেন্ট, যে হ্যাঁ ওর এটা খারাপ, ভালো তো আছে, সেটা তো চয়েস আছে আমার কাছে, তুমি না থাকলে তুই নেই তো ওর সেই না, আরেকজন চলে আসছে। এবং জগতের আগে কি ছিল, অনেক কি ছিল, একটা ম্যারিড বা একটা বয়সের বেশি মেয়ের নতুন করে প্রেমের, এখন তো দুটো বাচ্চা হয়ে গেলেও একটা পুরুষ তাকে গ্রহণ করতে পারছে। মানে এই যে সমাজের ব্যাপ্তি হয়ে গেছে, তাতে অপশান বেড়ে যেতে মানুষের একটা। দ্বিতীয়ত যে বলছো 2 দিন 4 দিন, আসলে আমাদের তো বলছে এই জেনারেশন বিয়েতে খুব অনীহা হয়ে গেছে। সেটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে এত ডিভোর্স দেখছে, এত সংসারে বাবা মার অশান্তি দেখছে, আশেপাশের সব সুখী দম্পতির চেহারা থাকলেও আলটিমেটলি তারা অসুখী, সেই সব দেখে ওদের কাছে মনে হচ্ছে যা ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট। যেমন সম্পর্কে ওরা স্পেস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে, আমার মতো মহিলার কাছে হচ্ছে সম্পর্ক মানে পজিটিভনেস, আমি আঁকড়ে থাকবো, আমি ছাড়া কিছু জানবে না, এটা হচ্ছে আমার ভালোবাসা। এদের কাছে ভালোবাসা মানে হচ্ছে যে প্লেস দাও বা স্পেস দাও, তুমি তোমার মতো থাকো, আমি যখন দেখা হবে তখন। কিন্তু আবার এটাও দেখতে পাচ্ছি যে লিভ ইনে ওরা ইন্টারেস্টেড,
লিভ ইনে 8 বছর 10 বছর থেকে যাচ্ছে, শুধুমাত্র সিঁদুর ছাড়া সবই তো আছে, তাই না? মানে বিয়ের আগে এদের বেড়াতে যাচ্ছে, বিয়ের আগে একসঙ্গে থাকছে, ঠিক আছে, কিন্তু সেটা বললে এখন লিভ ইনের লোকরা হই হই করে উঠবে, বলবে আপনি কে গান দেওয়ার? সত্যি তাই, আমি গান দেওয়ার নই। কিন্তু আমার যদি ব্যক্তিগত জিজ্ঞেস করো যে যদি একটা মানুষকে মনে হয় যে 8 বছর 10 বছর লিভ ইনে থাকছে, তাহলে বিয়ে করাটা উচিত। আর যদি মনে হয় 6 মাসে লিভ ইনে টেস্ট করার জন্য যে না জমলো না, আটলো না, চলো ঠিক, বাই বাই। তো এতদিন থাকার মানে কি, মানে আসলে তারও হচ্ছে কি, আরেকটা হচ্ছে ধরো তোমার বিয়ের জন্য যে ফ্রিডমটা আগে ছিল না, মানে কি হতো, ধরো আগে একটা প্রেম মানে 10 মিনিট বাড়ি থেকে লুকিয়ে গিয়ে দেখা করা, ওর মধ্যে চাম ছিল, বা তখন মনে হতো কি 10 মিনিট পাচ্ছি ওকে, 10 ঘন্টা পাওয়া উচিত এটা। এখন তো খুব নর্মালি 10 ঘন্টা পেয়ে যায়, তাহলে আর ওই চাম থাকছে না। বা তাহলে বিয়ের জন্য, বিয়ে মানে একটা মানুষ বিয়ের জন্য কেন উৎসাহিত হতো, যে একসঙ্গে থাকতে পারবো, পুরো মোমেন্ট একসঙ্গে কাটাবো সব প্রিয়। এখন তো এমনিতে বিয়ে ছাড়াও কাটাতে পারে, তাহলে তো বিয়ের দরকার হচ্ছে। এই যে তুমি যেগুলো বললে কোরিয়ান হিরো বা সিচুয়েশনশিপ, এই টার্মগুলো কে শিখিয়েছে? মেয়ে? হ্যাঁ, মেয়ে অনেক সময় বলে যে তুমি জানো না, আমাকে সেদিনকে বললো ওই যে বিটিএস তখন ফ্যান ছিল, আমি বললাম এইগুলো খুব ভালো লাগছে, বলছে হ্যাঁ তুমি তারপরে কি কি ছেলেদের ছবি দেখায়, তুমি দেখো কি সুন্দর। আমি বলি বাবা আমার তো একে একদম, আমি কালকে একটা ছবি দেখে ও বাবা, বলো বাবা কেন বললে? আমি এইটা সুন্দর, বলছে হ্যাঁ তুমি জানো তোমাদের টেস্ট চলবে না। আমি বললাম আমাদের কাছে সুন্দর মানে, ওদের কাছে সুন্দর মানে ওই আমি ভাবতেই পারি না, ওদের মানে একদম টেস্টের আলাদা হয়ে গেছে। তারপরে এই হ্যাঁ অনেক কিছু, অনেক শব্দ ওদের থেকেই শেখা, আমার জানা নেই। তোমার মেয়ের কাছেও এটা এরকম জায়গায় চলে গেছে যে এই যে কথাগুলো বলছো তুমি, যে লিভিং একসঙ্গে ঘুরতে যাচ্ছে, মেয়ে যদি এরকম একটা সম্পর্কে যেতে চায়, বা তোমার কি মনে হবে? যেতে চায় না, আমাকে ধরো যাবে, মানে আমি আর যেতে চাই বলে নিজেকে প্রিপেয়ার করছি, মানে যাবে ভেবে আশা একটু রাখছি না। ঠিক আছে, দুঃখ যদি পেতে হয় এখন থেকে দুঃখ পেতে পেতে সয়ে যাবে, তখন যখন করবে, এখনো ক্লাস 8 হবে, সুতরাং ও যখন গিয়ে ওই ফেজে পৌঁছবে ততদিন আমি দুঃখ সয়ে যাবো, সুতরাং আমি এটা করলে বলে অবাক হবো না, আমি জানি। কিন্তু ওদের মানে আমি যদি বলি না যে অন্য ওর বন্ধুদের সম্পর্কে যে বাবা ওই ছেলেটাকে ভালোবাসছে, বা ও মা ওই ছেলেটার সঙ্গে, বা ওই মেয়েটা কি, ও খুব আপত্তি করে, তোমরা বুঝবে না, তুমি কেন এর মধ্যে বলছো, তোমার এখানে। আমার ছেলেও খুব বলে যে যদি আমি কাউকে বলি মা এই ছেলেটা তো সুন্দর, মেয়েটা খারাপ দেখতে, কেন এরকম করছে, তুমি বুঝবে না, তুমি কেন এর মধ্যে বলছো, তোমাকে জিজ্ঞেস করেছে ওরা? না জিজ্ঞেস করেনি, তোমায় বলছি না, একদম তুমি করবে না, ওদেরকে ভালো থাকতে দাও, ওদেরকে করে দাও, কোনো আলোচনা। কিন্তু এইগুলো জায়গা তো বোঝা যায়, তুমি তো মানে এটা তো একটা জায়গা, তুমি তো বুঝতে পারো যে এই প্রেমগুলো ঠিক ক্ষণিকের, মানে এটা যত বয়স বাড়বে, যখন আরো মানুষের কাছে দেখবে, বন্ধু হবে, বা ধরো কলেজ থেকে ইউনিভার্সিটি গেল, ইউনিভার্সিটি থেকে পিএইচডি করলো, তখন তো মানুষগুলো পাল্টে যাবে, তখন হয়তো প্রেমটাও পাল্টে যাবে। একদমই, আমি সেটা আমার মেয়েকে বোঝাই রোজ আর কি, রাত্রিবেলা শুনে আমি বলি যে শোনো, যদি এই ছেলেটাকে ভালো লাগে, তুমি আমি একটা জিনিস এখন ফিল করেছি এই বয়সে এসে, কোনো ডিগ্রি, কোনো স্কুলিং কিচ্ছু তোমাকে শেখায় না, শুধু বয়স তোমায় শেখায়। ঠিক। আমি এখন যখন দেখি অনেক ক্ষেত্রে আমার শাশুড়ি যা বলতো তো সেই মুহূর্তে আমি তো মানতাম না, আমার মা যা বলতো আমি ভাবতাম যে ভুল বলছে, হ্যাঁ, কিন্তু আমি এখন এসে দেখেছি যে হ্যাঁ একদম ঠিক, মানে এটা কিন্তু ওদের কোনো ডিগ্রির শিক্ষা কিছু বলেনি, ওদেরকে বয়সের অভিজ্ঞতা। আমি আজকে যা বলছি আমার মেয়েকে, আমার অভিজ্ঞতা বলছে, আমি বলছি বাবা এরকম করে চুল বেঁধো না, কিন্তু এটা হলে তোমার পরে চুল খারাপ হবে, তুমি আজকে সবসময় মাস্কারা লাগিও না, তোমার চোখটা খারাপ, এগুলো আমি কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি, এবং ও এটা বুঝছে না। আজকে আমি ও নাচ শেখে, গান শেখে, গান পছন্দ করে, মানে গান খুব ভালো গায় কিন্তু শিখতে চায় না। আমি ওকে বলি বাবা এখন তুমি গান শিখছো না, তো আমি শিখিনি, তখন আমার মনে হচ্ছিল যে তো আমার ভালো লাগে না, তো এখনো মনে হয় যে শিখলে ভালো হতাম। তা তোমারও সেই সময় গিয়ে মিস করবে, এবং ওকে অন্যভাবে বোঝাই, তুমি যদি কলেজ স্কুলে যদি প্রমিনেন্ট হতে চাও, হ্যাঁ তার সময় তো পড়াশোনা দিয়ে হয় না, তুমি যদি দারুণ গান গাও, দারুণ নাচো, দারুণ কিছু অ্যাক্টিভ তুমি হও, তাহলে তুমি এমনিতেই অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে, তোমাকে সবাই পছন্দ করবে। তুমি এটা ছেলে গিটার নিয়ে বাজাচ্ছে, তুমি দেখবে আস্তে আস্তে তোমার চয়েসগুলো পাল্টাবে। তুমি এখনই কোনো কমিটমেন্টে যদি যাও, আর এখন তো
মানে আমি হয়তো ক্লাস 7-8 বাচ্চার সঙ্গে আলোচনা করছি আমার মেয়ের সঙ্গে, আমার বাবা মা ভাবতে পারছো না গ্রাজুয়েশন আগে এসে আলোচনা করবে, কিন্তু এখন তো ওরা মানে আলোচনাতে যায়, মানে ওর সঙ্গে আলোচনা না করলে আমি দেখবো পিছিয়ে পড়ছি, মানে গ্যাপটা অনেকটা বেড়ে যাবে এবং মানে কিছুক্ষণ বাদে এবং গ্যাপ বাড়ার ব্যাপার আছে, ওদের শুনে যেতে হবে, মতামত দিলে কিন্তু গ্যাপটা থেকেই যাবে। কারণ তারপরে প্যারেন্টসের একটা কাউন্সেলিং করাও না, তোমার মনে হয় না যে এটা একটা তোমার একটা অপশন, আর্ধেক আলোচনা ছেড়ে চলে যাবে কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না বলে চলে গেল। তো তাই জন্যে যে যতক্ষণ ওর মতে মত মেলাচ্ছ ততক্ষণ কিন্তু তোমার হবে না, এখন মতো মতে মত মিলিয়ে ওর থেকে জানতে হবে, এটাই একমাত্র পলিসি। মানে আমার ওর সঙ্গে আলোচনার পলিসি হচ্ছে যে ও এখন কোন স্ট্যাটাসে আছে, কি স্টেজে আছে, ওরা জানার জন্য ওর বন্ধু সাজছি, কিন্তু তারা আমাদের বলবে না তো, না সেই জন্য বন্ধু সেজে গল্প করি, কিন্তু আলটিমেটলি তারপর আমি ছেলের কাছে কমপ্লেন ওইটা বলছি এটা বলছি এটা বলছে, কখনো বলে হ্যাঁ টাকাটা ইম্পর্টেন্ট, কখনো বলে যে না মা টাকাটা ইম্পর্টেন্ট নয়, এই তো আমি ইনকাম করব, আমার বয়ফ্রেন্ড ইনকাম করবে, তাহলে হয়ে যাবে। কত ইনকাম করবে না, আমি একটা দেখছিলাম যে স্পেন্সারে সিকিউরিটি গার্ড 70,000 টাকা মাইনে পায়, আমি বললাম তোমার মলের একটা সিকিউরিটি কোথায় পায়, 7,000 টাকা ইঞ্জিনিয়াররা ঘুরছে, ক্রেডিট কার্ড বিক্রি করছে 70,000 টাকা, না তাহলে আমার শোনাবার হিসেব দেয়, আচ্ছা না বাড়ি ভাড়াটা এই হিসেবে, আলাম ঠিক আছে। আমি বলেছি তুমি যা করো যদি এরকম বিয়ে করো আমার কোনো আপত্তি না, আপত্তি করেও লাভ হবে না, তুমি আমি প্রচুর খরচা টরচা করবো না, আমি বাড়িতে ওদেরকে ডাকবো তোমাকে ডাকবো, রেজিস্ট্রি করবো, দরজা থেকে বেরোবে বাই করবো, দরজাটা বন্ধ করবো, আর আমার সাথে কোনো যোগাযোগ থাকবে না, কারণ আমি পারবো না এগুলো সহ্য করতে। বাবা মেয়ে কোনোদিন জিজ্ঞেস করে যে মা তোমার কটা প্রেমিক ছিল, এরকম কখনো জিজ্ঞেস করে? না, আমাকে একদিন বলেছিল যে এই যে ছেলের কথা হয়েছিল তখন আমাকে বললো যে মা ও তোমার বয়ফ্রেন্ড ছিল, তো আমি বললাম হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল, 4 বার জিজ্ঞেস করেছে। আমি বললাম যে হ্যাঁ কেন এত অবাক হচ্ছ কেন, পুরো না না বাঙালিতে তো বয়ফ্রেন্ড হয় না, শুধু বিয়ে হয়। তোমার অমিত কুমারের উপর একটা ভীষণ টান ছিল, সেটা মানে সে অমিত কুমার নিজেও জানে না, হ্যাঁ আমার সাথে কোনো অমিত দেখাও হয়নি, মানে অবাক হচ্ছে। তুমি কি গলার ফ্যান ছিলে, মানে না পুরো একেবারে সুদর্শন চেহারা, না কিশোর কুমারের একটা লেগেসি সেসব? ওর গলার ফ্যান ছিলাম, সেই সময় সুদর্শনও মনে হতো, ওরা আমার মনে হচ্ছে একটা আনন্দ লোকে একটা ফটোশুট করেছিল, ওটা কোনো ছবি করতে সুদেবশ্রী ছবি করেছিল, তখন ওটা ফটোশুট করেছিল, সেটা আমি আনন্দলোকে দেখেছিলাম অনেকগুলোর, মানে এত ভালো লেগেছিল সেই মুহূর্তে। এবং আমি রুমা পেশিকে গিয়ে বলেছিলাম যে তোমার ছেলেকে আমার এত ভালো লাগে, বললো তুই বয়স জানিস? আনলাম যে কত, আমি তখন 16-17 হবে, আমার ধারণা ছিল যে ও আমারই ওই 25-26 এরকম হবে। ও বললো না, আমি বললাম না হতেই পারে না, আমি বললাম না তুমি, কিন্তু বলো তুমি সত্যি কি? বললো হ্যাঁ এটা ও অনেক বড় তোর থেকে। তখন মানে এখন এই ম্যাচুরিটিতে বলতাম যে বড় তো কি হয়েছে, তখন আমি একটু ঘাবড়ে গেলাম যে বড়। তারপরে বললাম না, আমি না মানে ওর গান শোনা মানে কিরকম অদ্ভুত একটা ওর সম্বন্ধে অবসেস ছিলাম সেই সময়। তারপরে একদিন ও এসছিল আমার এই ছবির গানের ও রেকর্ডিং এসছে, আমি শুনেছি আসবে, আমি শুটিং বন্ধ করে চলে গেছি। কিন্তু যখন ও এলো তখন আমার যে কি হলো আমি জানি না, মানে গাড়ি থেকে নামলো, আমি দেখলাম নামলো, আমি ও দিক থেকে নেমে ঢুকলো, আমি চলে এলাম, এবং তারপর থেকে আমি আর মানে ওকে ভুলে যাওয়ার মতনই হয়েছে। তারপরে কোনোদিন এমনিতেও কোনোদিন দেখা হয়নি। এবং সেদিনকে আমি শুনলাম এই কলকাতা তো মাঝে মাঝে আসি, সেদিনকে আমাকে একদিন বললো যে এটা প্রোগ্রাম ছিল, আর আমি আমায় ডাকলে না, বললো কেন, বললো আমি বলতাম, বলে হ্যাঁ তো তোমাকে বলতে আনা, যে আমি বলতাম যে এরকম, ও জানে না কোনোদিন, মানে সব থেকে মজা হচ্ছে যে আমি তোকে বলিনি, বলার সুযোগও হয়নি বা কোনো চেষ্টাও করিনি, কিন্তু একটা অমিত কুমারকে আমি দারুণ পাগল ফ্যান, প্রেমিকা সব ছিলাম একতরফা। তো তুমি এখন ধূপধাপ প্রেমে পড়তে না, মানে আমি জিজ্ঞেস করছি, আমি পড়তে এরকম ধূপধাপ প্রেমে পড়েছো? হ্যাঁ মানে প্রেমে মানে ওই নচিকেতা গানের মতন, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন, তো সেরকম ভালো লাগার মানে সম্পর্কে না পৌঁছলেও ভালো লাগা, ভালো বন্ধুত্ব, কারোর কোনো অনেক কিছু অ্যাট্রাকটিভ হতে পারে আর কি, সেটা ঠিক। ইন্ট্রোডাকশনের শেষের দিকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে কবিতা, তোমার কাছে প্রেমের কবিতা, যেই কবিতা তোমার প্রেমের মনে হয়, বা তোমার অনেকের কাছে এরকম কবিতা, প্রেমের কবিতা শুনেও মনে হয় যে প্রেমের কবিতা পড়ে মনে হয় প্রেমের নয়, তোমার কাছে শ্রেষ্ঠ প্রেমের কবিতা কে লিখে গেছেন? সুভাষ মুখোপাধ্যায় অনেকগুলো
শক্তি চট্টোপাধ্যায় অনেক, শামসুর রহমান, আর সবার ঊর্ধ্বে তো রবীন্দ্রনাথ ঠাকুর আছে। ঠিক। প্রতি মুহূর্তে মানে যদি হয় দিনের শুরু, জন্ম থেকে প্রেমের শুরু, প্রেমের মৃত্যু অবধি সবেতেই তাকে ব্যবহার করা যায়, বা এই মোমেন্টটা আমার জন্যেই লিখেছেন মনে হবে। সেই মোমেন্টগুলো জীবনে আসে যেগুলো উনি পার করে এসছেন এবং যিনি আমাদের জন্য লিখে গেছেন। ঠিক। জয় গোস্বামী? জয় গোস্বামী ভালো। তুমি একটা যদি তোমার কবিতা আমি শুধু শুনতে চাই, একটা প্রেমের কবিতা তুমি যদি একটু পাঠ করো। ভালোবাসা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর, ভালোবাসা দৃষ্টি হারানোর চেয়ে কষ্টকর, ভালোবাসা এক শ্বাস কষ্ট, জানো তা, ভালোবাসা সবচেয়ে বড় বিষণ্ণতা। বাহ, ভালোবাসা সবচেয়ে বড় বিষণ্ণতা। অ্যাকচুয়ালি ভালোবাসা সবচেয়ে বড় ডিপ্রেশন। ঠিক। ভালোবাসার মানুষটাকে কাছে না পেলে, যেই সময় দরকার সেই সময় না পেলে সত্যি। হ্যাঁ, ভালোবাসার আবার সবসময় বেশি পেলেও ডিপ্রেশন হয়। বেশি পেলে ডিপ্রেশন হয় না? এমন হয় না যে সব ঠিকঠাক যাচ্ছে, কিছু তোমার লাইফে একটা এরকম চাই, মানে তোমার একটা অ্যাডভেঞ্চার চাই, কিছু চমচলো চাই, মানে কিছু একটা অঘটন চাই তোমার জীবনে, মানে হচ্ছে না কিছু। হ্যাঁ, মানে মন খারাপের জন্য কারণ মানে বার করতে হয়, হয় না যে বেশি দিন খুব আমি মানে ভাবি বেশি দিন মন খারাপ হয়নি, এটা ঠিক লাগছে না, মানে আমার একটু শরীর স্বাস্থ্যটা ঠিক নেই, মন খারাপটাকে আবার খুঁজে বার করতে হয়, সেরকম। আসলে আমার যেমন এই প্রোগ্রামটার নাম তুমি, আমি আর কবিতা। আচ্ছা। সেটা কনসেপ্ট হচ্ছে তুমি মানে পাবলিক, আমি আর কবিতা, এবং এটার মধ্যেও ভালোবাসার জায়গা, মানে তুমি, আমি আর কবিতা, মানে অর তুমি। তো সেই জায়গা থেকে এখানেও অমিত রয়ে গেল, অমিত কুমার রয়ে গেল। তো সেখানে মানে সেই আমার মনে হয় যে ভালোবাসা সবসময় চিরস্থায়ী সব জায়গায়, এবং মানে যে কবিতার কনসেপ্ট এখানে এটাতে, যদিও সেখানে শুধু ভালোবাসা নেই, ভালোবাসা আছে, সমাজ আছে, পুরুষ আছে, নারী আছে, শৈশব আছে, হারিয়ে যাওয়া আছে, সবকিছুর মধ্যেই দিয়ে একটা অনুষ্ঠানের। এটা কবে হচ্ছে? 28শে ফেব্রুয়ারি শনিবার 6:30টায় শিশির মঞ্চে। আচ্ছা। আর কি প্ল্যান করেছো, মানে কি কিরকম ভাবে বেগোবে? কত, 1 ঘন্টা শো? 1 ঘন্টা শো, 1 ঘন্টা শো। বাদ বাকি হয়তো পাবলিকের সঙ্গে কথা বলা ইন্টারাকশন, সেটা অন্য কথা। বাদ বাকি শুধু কবিতার পার্টটা ওই 1 ঘন্টা শো, 1 ঘন্টার মধ্যে। তাতে মিউজিক আছে, মাইম আছে, অনেক ছোট ছোট টুকরো টুকরো করে, মানে গানে যেরকম আমি মানে সব কবিতা দেখি না, কিন্তু দেখি মোটামুটি যে কবিতা একবার গান, একবার কবিতা একবার, সেটা কিন্তু আমাদের নয়, মানে সেই ভাবনা নয়। মিউজিক আছে কিন্তু সেটা কবিতার সঙ্গেই যাওয়া আর কি। আচ্ছা। তো সেখান থেকে সেই কনসেপ্ট। তুমি তো অভিনেত্রী, তারপরে রাজনীতিবিদ, কবিতা আমি ধরে নিলাম অভিনয়ের সঙ্গে সঙ্গে চলে গেছে। এই রাজনীতি কখনো তোমার কবিতায় ঢুকে এসছে? সেটা কি মানুষের এই বলছি যে মানুষের এই খারাপ থাকা বা আর্জি জানানো, সেটা কিরকম রাজনীতি? এটা কি ব্যক্তিগত রাজনীতি না দলীয় রাজনীতি? দেখো, যদি সমাজের কথা বলতে ঘরে রাজনীতির কথা বলা, মানে যেটা সেটা সবগুলোই একসঙ্গে থেকে যায়। মানে তুমি যদি রাজনীতির দলীয় রাজনীতির কথা বলো, সেখানেও মানুষ আসছে, যদি মানুষের কথা বলো সেখানেও রাজনীতি আসছে। রাজনীতি মানে দল আসছে, দল মানে সরকার আসছে, মানে সবাই কিন্তু একটা ইনক্লুডেড, মানে কোনো কাউকে ছেড়ে যদি শুধু এই মানুষের কথা, রাজনীতির কথা বলছি না। যেখানে রাজনীতির কথা বলা হয়েছে বা সমাজের যেখানে কোনো কথা বলা হয়েছে, সেটার ক্ষেত্রেও রাজনীতি আছে। এই হিংসা, হানাহানি ভোটের আগে আমরা সবাই ভেবে ফেলি যে ভোটের আগে, এবং সেটা সত্যিও কোনো না কোনোভাবে মানুষের উপর আক্রমণ আসবে, কেউ ভোট দিতে পারবে না, কেউ ভোট দিতে যেতে পারবে না, কাউকে ভোট দিতে দেওয়া হবে না, এই সবগুলো তোমার কবিতার মধ্যে যখন আমার হিসেবে অনেক অনেক কবিতায় আছে, সেগুলো রাজনৈতিক জায়গা থেকে। অনেক কবিতায় মিছিলের কথা আছে, মিছিলে যে মানুষটা আছে তার কথা আছে, কিন্তু যদিও আমি এই অনুষ্ঠানে সেগুলো বলছি না, কারণ আমি চাইছি যে ডিভাইড করতে, মানে যখনই রাজনীতির কথা আসে তখনই তো মানুষ আসে। এটা যেহেতু আমাদের
ভালোবাসার জায়গা থেকে বা শতাব্দী রায়ের ওই দিকটা দেখবে। আমি যখন আমি ইনস্টা যেখানে আমার শতাব্দী রায় পার্সোনাল যায় সেখানে রাজনীতির জায়গা আনি না, মানে এবং আমার টিপিক্যাল কোনো রাজনৈতিক পোস্ট হবে না সেখানে, কারণ যেটা রাজনীতির সাংসদ আছে সেটা আছে, কারণ আমি কখনো রাজনীতির ক্ষেত্রে এগুলো আমার ভালোবাসার জায়গা, এই ক্ষেত্রে রাজনীতি থেকে আনতে চাই না। আর আনলেও তখন মানুষের মতামত ডিভাইড হয়, সেখানে ভালোর থেকে মন্দর মতামত বেশি আসে, তো সেখানে চাওয়া পাওয়ার হিসেব আসে। তো এটা যদি শতাব্দী রায়, ব্যক্তি শতাব্দী রায়কে নিয়ে, কবি শতাব্দী রায়কে নিয়ে, অভিনয় তার সেই ফিল্ডগুলো, অনেকগুলো ফিল্ড আছে না, ওই ফিল্ডটা যদি সেই সময় কাজ করে, মানুষের ভাবনা যেন অন্যদিকে না হয়, শুধু কবিতার জন্য হয়, শতাব্দী রায়ের জন্য হয়, সেই জন্যে মানে পার্টিকুলারলি রাজনীতির কথা এখানে বলিনি বা এখানে রাজনীতির ঠিক। আচ্ছা, তুমি বলছিলে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে মানে একেবারে শ্রেষ্ঠ প্রেমের কবিতা তিনি লিখে গেছেন, আর তুমি যে জায়গাটার সাথে জড়িয়ে সেটা বীরভূম। তো সেখানে তুমি তো আমি সেটাও শুনলাম যে তুমি নাকি মিস্টার মন্ডলের জন্য একটা কবিতা লিখেছিলে। না না না, একদমই না, একদমই না, কোনোভাবেই না। এই মানে তাকে মানে ওদেরকে নিয়ে লেখার মতো কিছু নেই, মানে হয় না যে আমার ভাবনার সঙ্গে বা রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ঠিক আছে, কিন্তু বাকি জগতের সঙ্গে না একদম। আচ্ছা, একটা রঙিন মানুষ ওখানে, অনুব্রত মণ্ডল একজন রঙিন মানুষ, তোমার সঙ্গে মানে তুমি যদি আমি বলে থাকি যে তুমি হচ্ছে স্ক্রিনের এন্টারটেইনার, হি ইজ এ বাস্তবের একটা এন্টারটেইনার, তার কথার মধ্যে, ভঙ্গির মধ্যে। তোমার সঙ্গে কিরকম সম্পর্ক এখন, কেমন সম্পর্ক এখন? ভালো সম্পর্ক এখন, ভালো সম্পর্ক, কারণ যেগুলো আমার আপত্তির জায়গা ছিল সেগুলো ওনার কথাবার্তা বা সেগুলো আমি দেখলাম যে তোমাদের মিডিয়াই টিআরপি বাড়ানোর জন্য এটা করে, তো আমি সেখানে ঢুকে কি করব? আমার তাকে শুধরানোর দায়িত্ব আমার নয় বা আমার নেই, কিন্তু আমার রাজনৈতিক যে কাজকর্ম সেগুলো আমরা একসঙ্গে করি, এবং কোনোদিন মানে আমাদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ এরকম ছিল না, হয়তো আমি মতামত বিরোধী দিতাম, যে আমি আমার ভালো না লাগাগুলো বলতাম, কিন্তু এখন আমাদের সঙ্গে কথা হয় মানে রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে, সাজেশন নিয়ে, ডিসিশন নিয়ে, সব ব্যাপারেই ভালো সম্পর্ক। ঠিক। এবার একটু আবার আমি কবিতার প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই ধরো যারা অভিনেত্রী, তারা যারা কবিতা লেখেন, অনেকে আছেন এরকম, সৌরভ চক্রবর্তীও খুব ভালো কবিতা লেখেন, কবিতা পাঠ করেন, এবং ওর লেখা আমার ভালো লাগে। আমার সঙ্গে দেখা হয়নি, আমি মানে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি ওর মাঝে মাঝে ফেসবুকে দেখি, আমি ভেবেছি যে কখনো দেখা হলে বা যোগাযোগ হলে বলবো যে আমার ভালো লাগে ওর লেখা। এই যে আমি এই প্রশ্নটাই করতে চাইছি, সেটা হচ্ছে এই যে তুমি নিজের ভালো লাগার জায়গাগুলো নিয়ে কাজ করছো, হ্যাঁ, মানে অভিনয় তুমি করলে এতগুলো বছর পরে, তারপরে আবার এখন কবিতার একটা অনুষ্ঠান, এবং আগামী দিনে তো কবিতার বই আবার প্রকাশিত হবে, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যেই তুমি রাজনীতি তোমার উপরে প্রকট হতে থাকে, এই জায়গাগুলো দেখো এটাই হয় যে জায়গাগুলো ক্লোজ ডোর হয়ে যায়। কারণ চন্দন সেনই আগের দিন বললেন, যার এতটা সময় পলিটিক্যালে চলে যায়, সেই কাজগুলো করবে কি করে? সেক্ষেত্রে কোনো সময় মনে হয় না আর এই ব্যাগেজটা, রাজনীতির ব্যাগেজটা আমি রাখবো না, আমি একেবারে ক্রিয়েটিভ জগতের মানুষ এবং সেখানে ফিরে যাই? না, আমি সেটা মনে করি না, এবং মাঝে মাঝে খালি আমার রাজনীতি থেকেই এই যে একটা ছবি করলাম, কিংবা এই যে কবিতার অনুষ্ঠান করছি বা কবিতা লিখছি, বা ভবিষ্যতে ছবি বানালে স্ক্রিপ্ট, মানে হয়তো ডিরেকশন না দিলেও স্ক্রিপ্ট লিখবো, বা স্টোরি কিছু কনসেপ্ট আছে, তো সেগুলো আমার মনে হয় যে এর সঙ্গে সঙ্গে মানে ওই মাঝে মাঝে ওই মাছের মতো মুখ বাড়িয়ে শ্বাস নিয়ে আবার ঢুকে যাওয়া, তো সেরকম মাঝে মাঝে এটা শিল্পী সত্তা বাঁচিয়ে রাখা, এবং বেশি দিন ক্রিয়েটিভ জায়গা না থাকলে শ্বাস বন্ধ হয়ে যায়, তো সেখান থেকে এটা করলে ঠিক আছে, ঠিক, অসুবিধা নেই। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে তুমি প্রেমের কবিতা পড়বে, তুমি আমি আর কবিতা, এবং তার সঙ্গে যেটা হলো এই বছর, সে অরিজিৎ সিং এর, সেটা তোমার মেয়ে নিশ্চয়ই তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে, অরিজিৎ সিং বলেছেন যে কমার্শিয়াল সিনেমায় গান গাইবেন না। তোমার কাছে অরিজিৎ সিং কি, আর তোমার মেয়ের কাছে অরিজিৎ সিং কি? কারণ তার সাথে প্রেম তো, অরিজিৎ সিং এর
এটা খুব দুঃখের কথা, মানে যদিও ও অনেক কিছু করে তারপরে তো অনুষ্কার সঙ্গে করলো, কিন্তু ও আরো কিছু করবে, সিনেমা ডিরেকশন দিচ্ছে। আমার ধারণা যে ও ওই বাকি কাজগুলোর মধ্যে ইনভলভ হবে বলে গানটা শুধু প্লেব্যাকটাই করবে না, বাদ বাকি গান গাইবে না বলেনি। স্টারে হয়তো বহু লোক মারা যেত শুনে, হ্যাঁ আমি দুঃখ পেয়েছি যে ও বলেছে গাইবে না। আবার আমি শুনছি আমির খানের ছবিতেও নাকি গাইবে, আমি জানি হয়তো স্পেশাল কখনো করবে। কিন্তু আমার ধারণা যে অরিজিৎ সিং একটা অদ্ভুত মানুষ এবং অন্য মানুষ, যার মধ্যে মানে যদি ওকে মেলাতে চাই যে আর 10টা সিঙ্গারের সঙ্গে তুমি নাম পরিচিতি দিয়ে মেলাতে পারো, পপুলারিটি দিয়ে, এরকম এর থেকে পপুলার ছিল ওর থেকে পপুলার ছিল, সেগুলো মেলাতে পারো, কিন্তু মানুষ অরিজিৎকে কারোর সঙ্গে মেলাতে পারবে না। তো তার ফলে ও যে মানুষটা বম্বেতে কাজ করবে বলে বম্বেতে গিয়ে থাকেনি, এখানে থেকেছে, যাদের প্রয়োজন ওকে এসে ডেকেছে, সেটাই তো ফার্স্ট প্রমাণ যে ও সবার থেকে আলাদা। এবং ও যে খুব লালায়িত গান গাওয়ার জন্যে সিনেমাতে, তাও নয়, তার তো প্রমাণ এটা, মানে ওকে প্রয়োজন হচ্ছে ডাকছে, এবং ও একটা এফোর্টলেস গান গায় না, মানে ওর গোবিন্দার নাচ আর ওর গান আমার একরকম লাগে, মানে খুব যে কষ্ট করছে তা নয়, একদম ইয়েতে। আর এই ক্ষেত্রে আমার ধারণা মেয়ের থেকে বেশি ভক্ত আমি অরিজিৎ। মেয়েদের এখন এই সবগুলো বেশি, ওই যে বিটিএস ওই টানি কাক্কার বাক্কার যেগুলো, এইসব উল্টো পাল্টা ভোজপুরি টাইপের গান, এইসব ওদের টেস্টে। আর বাদ বাকি সারাদিন এমনি রোমান্টিক গান সারাদিনই শুনছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অরিজিৎকে আমি অনেক বেশি রিলেট করি। এই যখন শুটিংটা ছিল তোমাদের ওখানেই শুটিং করলো, বোলপুরে করেছে শুটিং, আমি যাওয়ার দেখা হয়নি। কথা হয়নি। আমি শুনলাম যে ও ওখানে ছিল, তো আমি ওই সময়টা ছিলামই না, মানে আমি থাকলে আমি হয়তো যেতাম ওর শুটিংয়ে বা আমি ওর সাথে দেখা করতাম। তো সেই জন্যে অরিজিৎ আমি চাইবো যে, আমার ধারণা ওই বিশাল ভারদ্বাজের মতো আর কি ডিরেকশনটাও ইম্পর্টেন্স দিচ্ছে, মানে ছবি ক্রিয়েটিভ, মানে ভালো, মানে একটা ক্রিয়েটিভ মানুষ অনেক কিছু ক্রিয়েশন করতে পারে, এবং যেটা ওর ভালো লাগছে সেটাই করছে। কারণ ও খুব একটা যে টাকার পেছনে ছোটে তা নয়, ওর পেছনে টাকা ছোটে, তাই জন্য ওটা দরকার নেই, ও ক্রিয়েটিভিটির মধ্যে থাকতেই পারে। আমরাও চাই যে শতাব্দী রায় ক্রিয়েটিভিটির মধ্যে থাকুক এবং তিনি কবিতা লিখুক, তিনি যেরকম ভাবে সামলাচ্ছেন জনগণদের, ঠিক সেইভাবে যারা ওনার কবিতার ফ্যান তাদেরকে যেন সামলান। তুমি তো জাস্ট বলে দাও তোমার শো কবে। সেটা আমার শো শিশির মঞ্চে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে 6:30 শনিবার, তুমি আমি আর কবিতা, নিশ্চয়ই আসবেন। এবং টিকিট পাওয়া যাচ্ছে বুক মাই শো আর ডিস্ট্রিক্টে। তো ভাল লাগবে একটা সন্ধে আপনাদের সঙ্গে কাটাতে। আর এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা জানতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। ওই নিচে একটা বাটন আছে, নোটিফিকেশন বাটনটা টিপে দিন, আর সব নোটিফিকেশন আপনার কাছে যাবে। আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ, আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।